হ্যালো সবাইকে। তো আগের ক্লাসে আমি তোমাদের পরিবেশ দূষণটা যেমন শুরু করেছিলাম, সেখানে আমি তোমাদের বায়ু দূষণটা করিয়ে দিয়েছি। আজকে বলেছিলাম যে তিনটে বাকি থাকছে: জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ। আজকে আমি তোমাদের এই জল দূষণটা শুরু করব। এই জল দূষণটা আজকে পুরোটা কমপ্লিট করে দেবো। বাকি থাকবে দুটো, পরের ক্লাসগুলোতে সেগুলো শেষ করব। তাড়াহুড়ো না করে আস্তে আস্তে করে ভালোভাবে আমরা জিনিসগুলোকে বুঝবো। তো জল দূষণে আমরা কি পড়বো দেখতে পাবে। তার আগে তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নিও, যাতে পরের যে ক্লাসগুলো সেগুলো যাতে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো দেখো, আজকে আমি এটা শুরু করছি। আগের যেমন আগের দূষণটাতে যেমন আমরা দুটো করে কারণ আর দুটো করে ফলাফল পড়েছি, এখানেও তেমন দুটো কারণ এবং দুটো ফলাফল পড়ব। কারণ দুটো, ফলাফল দুটো। এবার সবগুলোতে উদাহরণ সহ আমাদের জানতে হবে। জল দূষণ কি, আগে এ সম্পর্কে একটু বলে দিই। জল দূষণ, আমরা দেখো ছোটবেলাতে আমরা শুনেছি, দেখেছি যে আগেকার যারা মানুষ ছিলেন, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, তারা কিন্তু নদীর জল বা পুকুরের জল এগুলোকে বেশি পরিমাণে ব্যবহার করতেন। সেই সময় কিন্তু বাড়ি বাড়ি এত নল ছিল না, মানে বাড়িতে জল এসে পৌঁছাতো না। সেই সময় তারা কি করতো, নদীর জলকে ব্যবহার করতো। রান্নার কাজে হোক, পান, স্নান, খাওয়া দাওয়া, বাড়ির যাবতীয় কাজে তারা কিন্তু নদীর যে পরিষ্কার জল তাকে ব্যবহার করতো। আরও অন্যান্য কাজে পুকুরের জলকে ব্যবহার করতো। অর্থাৎ সেই সময় নদী, জলাশয়, খাল, বিল, হ্রদ এগুলোর জল কিন্তু ব্যবহারযোগ্য ছিল। আমরা সেগুলোকেই বেশি পরিমাণে ব্যবহার করেছিলাম আগে। কিন্তু এখন কি হচ্ছে দেখো, একটা নদী যেটা কয়েক বছর আগে এতটা শুদ্ধ জল ছিল যে সেটাকে আমরা প্রায় সমস্ত কাজে ব্যবহার করতাম, কিন্তু এখন সেই নদীর জলটা এতটাই মানে খারাপ হয়েছে, এতটাই অবস্থা খারাপ, সেটা তো পানযোগ্য দূরের কথা, সেটা ব্যবহারের যোগ্য নেই। তো কিভাবে হচ্ছে? আমাদের কারণেই তো হচ্ছে এই জল দূষণ। এত ক্ষতি কার কারণে হচ্ছে? মানুষের কারণেই হচ্ছে। এবার আমরা কি কারণে সেটাকে ক্ষতি করছি, কিভাবে ক্ষতি করছি সেটা বুঝছি না। আমরা ভাবছি আমরা ভালো আছি, বাকি যা হচ্ছে হবে, কিন্তু সেটাই যে আমাদের কিভাবে ক্ষতি করছে সেটা আমরা জানি না। তো আজকে আমি তোমাদের কি কি কারণে জল দূষণ হচ্ছে, আর জল দূষণের ফলে জলটা কিভাবে দূষিত হচ্ছে, আর সেটা আমাদেরকে কিভাবে ক্ষতি করছে, সেটা আমরা আজকে বুঝবো। তো দেখো, জল দূষণের প্রথমে কারণ সম্বন্ধে আমরা জানবো। কারণ, প্রথমে একটা কারণ জানবো, সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রে বর্জ্য। কৃষিক্ষেত্রে বর্জ্য, কৃষিক্ষেত্রে বর্জ্য মানে কি? আমরা এখানে আগে এর সংজ্ঞাটা যদি বলতে চাই, যে কৃষিক্ষেত্রে বর্জ্য কি, জমির মধ্যে আমরা যে কি সার প্রয়োগ করি, জমিতে আমরা সার প্রয়োগ করি না, যে জমির ফসল ভালো হবে, ফসল ভালো ফলবে, অধিক পরিমাণে ফসল হবে, অধিক লাভের আশায় আমরা কিন্তু জমিতে অধিক পরিমাণে সার প্রয়োগ করি। এবার সেই সারটা কি হলো, যখন আমাদের বৃষ্টি হয় বা জলের পরিমাণ বেড়ে যায়, সেই সারটা যখন মাটিতে, তো সেটা পুরোটা মিশে যাচ্ছে না, যে পরিমাণটা বেঁচে থাকছে সারের যে অবশিষ্ট অংশ, সেটা জলের সঙ্গে মিশে যাচ্ছে। এবার জলটা এক জায়গায় তো আর থাকবে না, জমিটার মধ্যেই তো থাকছে না, জলটাকে আবার আমাদেরকে বের করতে হয় জমি থেকে। জলটা যখন বের হলো, বৃষ্টির সঙ্গে ধুয়ে যখন জলটা বের হয়ে আশেপাশের কোনো জলাশয়, নদী, পুকুর এগুলোতে গিয়ে মিশবে, তাহলে কি হলো, যে জলটাকে আমরা ব্যবহার করি বাড়ির কাছে, সেই জলটা কিন্তু ওই জমির যে সার আরও অন্যান্য পদার্থ সেগুলো মিশে গিয়ে সেটা কিন্তু অবিশুদ্ধ করে দিচ্ছে। তো এর সংজ্ঞাটা আমাদের জানতে হবে। তো এর সংজ্ঞাটা যদি আমি বলতে যাই, তো সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে উৎপন্ন, কৃষি ক্ষেত্রে উৎপন্ন ও বৃষ্টি ধৌত, কৃষিক্ষেত্রে উৎপন্ন ও বৃষ্টি ধৌত রাসায়নিক সার, তারপরে আমাদের পেস্টনাশক ও জীবজাত বর্জ্যকে কৃষিক্ষেত্রে বর্জ্য বলে। জীবজাত বর্জ্যকে কৃষি ক্ষেত্রের বর্জ্য
বলে। একে বলছি আমরা কৃষিক্ষেত্রের বর্জ্য। যে কৃষিক্ষেত্রে যে উৎপন্ন হচ্ছে বা আমরা যেটাকে প্রয়োগ করছি সেটা বৃষ্টিধৌত কারণে যে রাসায়নিক সারটা বেশি আসছে এবং পেস্টনাশক জীবজাত বর্জ্যকেও কৃষিক্ষেত্রের বর্জ্য বলে। এই কৃষিক্ষেত্রের বর্জ্যে আমরা দেখতে পাবো যে যে সমস্ত বর্জ্যগুলো, 1 নাম্বার এ, সেটা হচ্ছে ডিডিটি। এক ধরনের বর্জ্য আমরা দেখতে পাবো সার, সেটা হচ্ছে ডিডিটি। এর ফুল ফর্ম হচ্ছে আমাদের ডাইক্লোরো 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 ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ট্রাইক্লোরোইথেন, এই ফুল ফর্মগুলো কিন্তু আমাদের পুরো অর্থটা জানতে হবে। ডিডিটি ধরনের এক ধরনের সার দেখা যায়। কি হয় এটা, যে বৃষ্টির জমিতে জমিতে যে সার থাকে সেটা কি হচ্ছে, বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে ধাতুযুক্ত এক ধরনের ভারী সার সেটা জলের সঙ্গে ভেসে গিয়ে জলাশয়ে, নদী, খাল, বিল, পুকুর এগুলোর জলকে দূষিত করছে। আরও অনেক ধরনের সার দেখা যায়, যেমন আরেকটা আমরা বলতে পারি, আর হচ্ছে তোমার জমিতে আমরা যেটা বাইরে থেকে প্রয়োগ করি, জমিতে ব্যবহৃত সার, যেমন এনপিকে অর্থাৎ নাইট্রোজেন এন থেকে নাইট্রোজেন, পি থেকে ফসফরাস, এটাকে আমরা বলবো ফসফেট, আর কে থেকে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম। এই ধরনের সার দেখা যায়, যেটা এনপিকে আমরা প্রায় প্রত্যেকের নামটা শুনেছি, এনপিকে সার। এটা আমরা যে প্রয়োগ করি জমিতে, আমরা জমিতে ধানের জমি হোক, সর্ষের জমি হোক, সার যে আমরা প্রয়োগ করি ফসল বৃদ্ধির কারণে, এই ধরনের সারগুলো প্রয়োগ করি, সেগুলো বৃষ্টির জলের সঙ্গে আমরা যখন জমিতে জল দিই, জলটাকে যখন আবার বের করতে হয়, সেই জলটা যখন জমি থেকে বের হবে, জলের সঙ্গে মিশে যে সারটা জলের সঙ্গে মিশে যাবে, সেটা গিয়ে আবার অন্যান্য নদী, খাল, বিল এগুলোর কিন্তু জলকে দূষিত করবে। যেটাকে আমরা ব্যবহার করি সেটা আর ব্যবহারের যোগ্য থাকবে না। এই ধরনের সার দেখা যায় কৃষিক্ষেত্রের বর্জ্যে। আর দেখা যায় যে কৃষি জমির মধ্যে যে আগাছাগুলো পড়ে থাকে, কৃষি জমির আগাছা, যেমন গাছের, এখানে ফসলের অবশিষ্টাংশ, এই যে জিনিসগুলো, যে কৃষি জমির আগাছা, যেগুলো আমরা আর যখন আমরা ধানটা কেটে ওঠাই, ধানের মধ্যে দেখবে ধানটা কাটার পর সেখানে কিন্তু ভুট্টাটা লাগানো থাকেই, সেই যে জটটা থাকলো সেটা কিন্তু পচে গিয়ে জমির মধ্যে থাকলো, সেটা আবার অন্যান্য যদি জলাশয়ে গিয়ে পড়ে, বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে যদি যায়, বিভিন্ন মাধ্যমে যদি যায়, তো জলটাকে দূষিত করছে। এই কৃষি জমির আগাছাগুলো কিন্তু জল দূষণ করছে, আমরা সেটা বুঝতে পারি না কিভাবে হচ্ছে। তো হচ্ছে একটা কারণ হলো কৃষি জমির বর্জ্য, আরেকটা কারণ হচ্ছে আমাদের যেটা হচ্ছে জীবাণু। 2 নাম্বার, জীবাণু। এটা কিভাবে ক্ষতি করে দাদা? জীবাণু কোথা থেকে সৃষ্টি হয়? এই যে আমাদের গৃহ, ঠিক আছে, গৃহস্থলীর যে অবশিষ্টাংশ, গৃহস্থলী ও হোটেল, এখানে ও বলা দরকার নেই, গৃহস্থলী, হোটেল প্রভৃতি যে সমস্ত জায়গা থেকে এই সমস্ত জায়গা থেকে যে খাদ্যের অবশিষ্টাংশ, শাকসবজির পচা অংশ, তরকারির অবশিষ্টাংশ, এ সমস্ত জিনিসগুলো কি খাদ্যের অবশিষ্টাংশ,
শাক সবজির অবশিষ্ট পচা অংশ, এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের বাড়ির আশেপাশে আমরা দেখি না যে বাড়ির কোনো শাকসবজি খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এই সমস্ত জিনিসগুলো যেগুলো বেঁচে থাকে, যেগুলো আমরা ডাস্টবিনে এক জায়গায় রাখি, সেটাকে কি করা হয় যে পাশের যে জলাশয়গুলো থাকে, পাশের যে পুকুরগুলো থাকে, সেগুলোতে গিয়ে আমরা ফেলে দিই। তো জলের মধ্যে সেগুলো মিশে পচে যাবে, তো সেটা তো আর জলটা নিচে আর চেপে থাকছে না, সেটা জলের কোনো ক্ষতি করছে না এমনটা তো নয়। জলটার সঙ্গে সেটা পচে গিয়ে জলটার ক্ষতি করছে, জলের মধ্যে একটা কটু গন্ধ সৃষ্টি করছে, জলের যে একটা ধর্ম সেটা জলটাকে নষ্ট করে দিচ্ছে, জলের পিএইচের মাত্রা কমিয়ে দিচ্ছে। এই সমস্ত জিনিসগুলো যে আমরা হোটেল, গৃহস্থলী, এই সমস্ত জায়গা থেকে যে বেঁচে থাকা অংশগুলো ফেলে দিচ্ছি, সেগুলো কি হচ্ছে, জলের মধ্যে ফেলে দিলে সেটা জলের ক্ষতি করছে। এগুলো জীবাণু তৈরি করছে, এদের মধ্যে যে জীবাণুগুলো থাকছে সেটা আর কি, যেমন আর হচ্ছে আমাদের মলমূত্র ত্যাগ, কাপড় কাচা, বাসন মাজা, গবাদি পশুর স্নান, এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ছি, এগুলোকে আর আলাদাভাবে দেখার দরকার নেই, এগুলো আমরা জানি। পশুর স্নান, গবাদি পশুকে স্নান করায়, এই সমস্ত কারণে কিন্তু আমাদের জল দূষিত হচ্ছে। তো এই হচ্ছে জল দূষণের কয়েকটা কারণ। আর কি আছে, জল দূষণের কারণে আর বলার দরকার নেই, এই সমস্ত কারণে কিন্তু আমাদের জল দূষণ হয়। যে কি একটা হচ্ছে কৃষিক্ষেত্রের বর্জ্য, কৃষিক্ষেত্র বর্জ্য যে সার, সেটাকে কিন্তু বলতেই হবে, জল দূষণের কারণে যদি আসে এটাকে তোমাকে বলতেই হবে কৃষিক্ষেত্রের বর্জ্য, যে সার, যেমন কৃষিক্ষেত্রের আগাছা, কৃষি জমির আগাছা, অবশিষ্ট অংশ, তারপরে সার যেটা আমরা প্রয়োগ করি, আর সঙ্গে জীবাণু, এই কারণগুলো তোমাদের জানতে হবে বা লিখতে হবে পরীক্ষায়। এই হলো দুটো কারণ। এবার আমাদের জানতে হবে এই জল দূষণের ফলাফল কি, কারণটা মুছে দিই আগে। জল দূষণের ফলাফল কি, এগুলো পড়ানোর পরে কিন্তু তোমাদের বইটা কিন্তু নিজে থেকে দেখতে হবে। পড়িয়ে দিলাম, মোবাইল বন্ধ করে উঠে চলে গেলে তাহলে মাথায় কিন্তু কিছুই ঢুকবে না। যেটা পড়ালাম, যেটা বোঝালাম, সেটাকে আবার বাড়ি থেকে নিজে থেকে যতক্ষণ না দেখবে ততক্ষণ এটা মাথায় কিন্তু বসবে না, ঠিক আছে? তো দেখো, এবার আমরা জানবো কি এর ফলাফল। দুটো ফলাফল আমাদের জানতে হবে। 1 নম্বর যেটা ফলাফল সেটা হচ্ছে রোগ। 2 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, আগে 1 নম্বরটা বলে দিই। রোগ, এটা আমাদের কিভাবে, কোন কোন রোগ তৈরি হচ্ছে। আমরা ভাবছি যে জলকে দূষণ করছি, আমাদের কি ক্ষতি হচ্ছে, আমরা তো ভালো আছি। কিন্তু দেখো আমরাই কিভাবে জলকে দূষণ করে জলটা আমাদের কিভাবে ক্ষতি করছে। জলের মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়, যেমন 1 নম্বর ব্যাকটেরিয়া হচ্ছে ভাইব্রিও কলেরা। ভাইব্রিও কলেরিয়া, এটা কোন রোগ তৈরি করে, কলেরা রোগ তৈরি করে। এটা কলেরা রোগ তৈরি করে, এই ব্যাকটেরিয়াটা কলেরা রোগ তৈরি করে। ভাইব্রিও কলেরিয়া, জলের মধ্যে জলটা যে আমরা দূষণ করছি, জলটা যে দূষণ হচ্ছে, তার কারণে জলের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। জলটা এমনি এমনি দূষণ হচ্ছে, জলের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হবে। সেই ব্যাকটেরিয়াগুলো যখন আমরা আবার জলটাকে ব্যবহার করতে চাই, জলে যদি আমরা কোনোদিন মন করলো পুকুরে স্নান করতে গেলাম, কিন্তু জলটা দূষিত, এবার জলের মধ্যে এই ধরনের ব্যাকটেরিয়া আছে, কলেরা রোগ তৈরি হবে। আরও অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে, যেমন এরপরে আছে তোমার মনেল্লা থাইপি, সালমোনেল্লা থাইপি। এটা কোন রোগ তৈরি করে, এটা তোমার টাইফয়েড রোগ তৈরি করে। টাইফয়েড, এই ধরনের ব্যাকটেরিয়া কোন রোগ তৈরি করে, টাইফয়েড রোগ তৈরি করে। ভাইব্রিও কলেরা রোগ,
সালমোনেলা টাইফি টাইফয়েড রোগ তৈরি করে। এগুলো সব, এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো জলের মধ্যে থাকছে। এন্টামোয়েবা হিস্টোলাইটিকা, এন্টামোয়েবা হিস্টোলাইটিকা, এটা কোন রোগ তৈরি করে? এটা তোমার আমাশয় রোগ তৈরি করে। আমাশয়, আমাশয় রোগ তৈরি করে। এই যে ব্যাকটেরিয়াগুলো আছে জলে, আমরা যখন জলটা ক্ষতি হচ্ছে, জলের যখন দূষণ হচ্ছে, তখন এই ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়। যেমন ভাইব্রিও কলেরা, যেটি কলেরা রোগ তৈরি করে। এই ব্যাকটেরিয়াগুলো জলের মধ্যে থাকছে, জল থেকে যখন আমাদের কাছে আসছে তখন তারা কলেরা রোগ তৈরি করছে। এই ব্যাকটেরিয়াগুলো সালমোনেলা টাইফি টাইফয়েড রোগ তৈরি করে দিচ্ছে। এন্টামোয়েবা হিস্টোলাইটিকা আমাশয় রোগ তৈরি করছে। এই যে জীবাণু ব্যাকটেরিয়াগুলো, অর্থাৎ এগুলো এক একটা জীবাণু, জলের মধ্যে জীবাণু হয় আমরা শুনেছি। এই যে ব্যাকটেরিয়াগুলো, এগুলোকে জীবাণু বলছি, এই রোগগুলো তৈরি করে দিচ্ছে। তা আমাদের কি করতে হবে? জলকে দূষণ কম করতে হবে। আরেকটা যে কারণ ফলাফল, সেটা হচ্ছে ইউট্রিফিকেশন। ইউট্রিফিকেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। ইউট্রিফিকেশন এটা কি? এবার দেখো, কৃষিক্ষেত্রে যে আমরা বর্জ্যটা পড়লাম, যখন বৃষ্টি হচ্ছে জমিতে যে সারটা থাকছে বৃষ্টির জলের সঙ্গে মিশে যাচ্ছে। এবার সেই জলটাকে যখন জমি থেকে বের হয়ে আশেপাশের কোনো নদী, জলাশয়, হ্রদ, পুকুর, খাল, বিল ইত্যাদি জায়গায়, যে সমস্ত জায়গায় জল থাকে, জল সঞ্চিত থাকে, সেখানে যখন যায় জলের মধ্যে, এবার আমরা যে সারটা গেল জলটা, আমরা যে জমির মধ্যে সার প্রয়োগ করি, সারটা কী জন্য প্রয়োগ করি? নাকি পুষ্টির পরিমাণ বৃদ্ধির জন্য জমির মধ্যে, যাতে ফসল আরও ভালো হয়, যাতে ফসল ভালো ফলে, ফসলের উন্নতি বেশি হয়, তার কারণে আমরা সার প্রয়োগ করি। এবার সারটাতে পুষ্টির পরিমাণ বেশি থাকছে, সারটা যখন বয়ে জলের সঙ্গে ভেসে গিয়ে যখন একটা কোনো জলাশয়ে পড়বে বা পুকুরে পড়বে বা নদীতে পড়বে, সেই নদীর বা সেই জলের মধ্যে কী করবে? পুষ্টির পরিমাণ বৃদ্ধি করবে। তবে সেই পুষ্টিটা জলজ প্রাণীদের জন্য নয়, জলজ উদ্ভিদদের জন্য। যেমন শৈবাল, কচুরিপানা, এদেরকে আমরা বলি প্ল্যাঙ্কটন। এদেরকে আমরা কি বলি? প্ল্যাঙ্কটন। এদেরকে আমরা বলি প্ল্যাঙ্কটন। ইউট্রিফিকেশন কি হয় এক্ষেত্রে? কি হবে? আমাদের প্ল্যাঙ্কটনের যে পরিমাণ সেটা বৃদ্ধি পাবে। প্ল্যাঙ্কটনের সংখ্যা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাবে। অত্যাধিক পরিমাণে প্ল্যাঙ্কটনের পরিমাণ, এর সংখ্যা বৃদ্ধি পাবে। একেই বলছি আমরা ইউট্রিফিকেশন। প্ল্যাঙ্কটনের সংখ্যা যদি বৃদ্ধি পায় তাকেই আমরা বলবো ইউট্রিফিকেশন। এর কারণে কি কি ক্ষতি হচ্ছে দেখো এক এক করে। 1 নম্বর ক্ষতি যদি আমি দেখি, ইউট্রিফিকেশনে প্ল্যাঙ্কটনের সংখ্যা যদি বৃদ্ধি পেয়ে যায়, আরেকটা এখানে কথা যে প্ল্যাঙ্কটনের সংখ্যা বৃদ্ধি পেলে সেখানে কি হয় যে জলের মধ্যে পরিপোষকের মাত্রা বেড়ে যায়, ফলে শৈবালের দ্রুত বৃদ্ধি ঘটে। শৈবালের, এখানে আরেকটা বলে দিই আমি, শৈবালের দ্রুত বৃদ্ধি, একে বলে অ্যালগাল ব্লুম। একে বলে অ্যালগাল ব্লুম বলছে এটাকে। শৈবালের পরিমাণ যদি দ্রুত বৃদ্ধি পায় তাকে আমরা বলবো অ্যালগাল ব্লুম। এবার এর কারণে কি কি ইউট্রিফিকেশন মানে কি বুঝতে পারলে তো? দেখো, ইউট্রিফিকেশন হচ্ছে প্ল্যাঙ্কটনের সংখ্যা যখন বৃদ্ধি পায় এই জমিতে পুষ্টির পরিমাণ, জলের মধ্যে পুষ্টির পরিমাণ বৃদ্ধির কারণে, তখন প্ল্যাঙ্কটনের সংখ্যা বৃদ্ধি পেলে তাকে বলবো আমরা ইউট্রিফিকেশন। এর কারণে শৈবালের পরিমাণ বৃদ্ধি পায়, কারণ জলের মধ্যে পুষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তো শৈবালের পরিমাণও বৃদ্ধি পাবে। শৈবালের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে আমরা বলবো অ্যালগাল ব্লুম। এবার এর ফলে কি কি ক্ষতি দেখা যাবে দেখো এক এক করে দেখো। 1 নম্বর ক্ষতি যদি আমরা বলি, তো সেটা হচ্ছে যে জলের মধ্যে যে জলের বর্ণ সবুজ
সবুজাভ, জলের বর্ণ সবুজাভ এবং এটি কটু গন্ধযুক্ত হয়। কটু গন্ধযুক্ত হয়ে যায়। জলের বর্ণটা সবুজাভ হবে, কটু গন্ধযুক্ত হবে। আর জলের মধ্যে শৈবালের পরিমাণ যদি বৃদ্ধি পায় তো জলটা অব্যবহারযোগ্য হয়ে যাবে। হ্যাঁ, এগুলো দেখা যায়। জলটা কি হয়ে যায়? ঘোলাটে হয়ে যায়, ঘোলাটে। জলটা আমাদের ঘোলাটে হয়ে যাবে। আর কি ফলাফল দেখতে পাবো আমরা? বিওডি এর মাত্রা বেড়ে যায়। এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? দেখো বিওডি মানে কি? বিওডি এর ফুল ফর্ম যদি আমরা বলি তাহলে এর ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি হচ্ছে? জলের মধ্যে শৈবালের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। শৈবাল, কচুরিপানা, এই সমস্ত জলজ উদ্ভিদগুলোর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এবার তারা জলের মধ্য থেকে কি করছে? জলের মধ্যে ব্যাকটেরিয়া, তারা যখন পচে যায় শৈবালগুলো, জলের মধ্যে যে শৈবালটা তৈরি হচ্ছে, জলের মধ্যে যে শৈবাল তৈরি হচ্ছে সেগুলো যখন পচে যাবে, মারা যাবে, তারা একটা ব্যাকটেরিয়া উৎপন্ন করবে। সেই ব্যাকটেরিয়াটা কি করবে? জলের মধ্যে যত অক্সিজেন আছে সমস্ত অক্সিজেনকে তারা শোষণ করে নেবে। এবার অক্সিজেন শোষণ করে নিলে অক্সিজেন ডিমান্ড বেড়ে যাচ্ছে। মানে কি? অক্সিজেন ডিমান্ড বেড়ে যাচ্ছে মানে অক্সিজেনের যে মাত্রা সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেনের ঘাটতি তৈরি হচ্ছে। ফলে জলের যে প্রাণী তারা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। অক্সিজেনের তারা ডিমান্ড করছে, তারা অক্সিজেন নেই জলের মধ্যে। সমস্ত যারা ব্যাকটেরিয়াগুলো থাকে তারা অক্সিজেনটাকে শেষ করে দিচ্ছে। জলের যে পরিমাণ, জলের যে স্বাভাবিক অক্সিজেনের মাত্রা চাই, যেটা জলজ প্রাণী, মাছ এদেরকে বেঁচে থাকতে সাহায্য করবে, তার কিন্তু হচ্ছে না। সেটা শোষণ করে নিচ্ছে কারা? ব্যাকটেরিয়ারা। একেই বলছে বিওডি এর মাত্রা বেড়ে যাওয়া। তো এই হচ্ছে কয়েকটা আমাদের ফলাফল, রোগ এবং ইউট্রিফিকেশন। রোগটা মনে রাখবেই অবশ্য, দুটো কিন্তু মনে রাখবে, রোগ তার সঙ্গে ইউট্রিফিকেশন, দুটো ফলাফল, দুটো কারণ। এগুলো কিন্তু তুমি বাবা ভালোভাবে মনে রাখবে। তো এই ছিল আমাদের কি জল দূষণ। দুটো হয়ে গেল, বায়ু দূষণ, জল দূষণ। এর পরের ক্লাসগুলোতে আমরা যে দুটো বাকি থাকছে সেই দুটোকে ভালোভাবে বুঝবো, দুটো ক্লাসে দুটোকে শেষ করব। তো এই ছিল আমাদের আজকের টপিক, অর্থাৎ আজকের ক্লাসটি তোমরা কতটা বুঝতে পারলে, বা ক্লাসটিতে যদি কোনো প্রকার ডাউট থেকে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো। আমি যতটা সম্ভব আমি বলে দেবো কমেন্টে, যদি বলার মতো থাকে। আর যদি বোঝাতে হয় তো আমি আবার এসে ভিডিওতে সেটা বুঝিয়ে দেবো, আমাকে বলবে জাস্ট, ঠিক আছে? যদি বুঝতে কোথাও অসুবিধা থেকে থাকে। তো হচ্ছে আমাদের পরিবেশ দূষণের দুটো শেষ হলো, বাকি ক্লাসগুলোতে শেষ করবো। তো আজকের ক্লাসটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, টাটা।